হ্যালো ফ্রেন্ডস, এগিয়েছিল 2.0 সকলকেই স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, সেখানে আজ আমরা আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 2 নিয়ে। তো এরপর আরও একটি পার্ট আসবে, যেটা পার্ট 3। তো সেটাই আমাদের লাস্ট পার্ট হবে রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর। তো আশা করছি এই 3টি পার্টের মধ্যে আমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। যদি এক্সট্রা কিছু বাকি থেকে থাকে, সেটা আমরা প্র্যাকটিস সেটের মধ্যে কমপ্লিট করে ফেলবো এবং সেটা জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে। তো চলুন সরাসরি কোশ্চেনে চলে যাবো, কারণ আমরা এর আগের ভিডিওতে কিন্তু কনসেপ্টটা বুঝে ফেলেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। আর 3টি পার্ট শেষ হওয়ার পর কিন্তু আমরা পিডিএফ দেবো, যেটা টেলিগ্রাম চ্যানেলে, এবং যারা যুক্ত হননি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করব। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, 103, 135, 110 আর 144 চারটি সংখ্যা আছে। প্রত্যেকটি সংখ্যার সাথে কোন সংখ্যা বা কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি পরস্পরের সমানুপাতিক হবে। তো এখানে দুটো মেথডে করব, একটা শর্টকাট আর একটা। সেই শর্টকাট প্রসেসটা কিভাবে করছি বা কেন করছি, সেটা বেসিক যে ফর্মুলা, যেটা আমরা সমানুপাতিকের যে কনসেপ্ট আগের ভিডিওতে শিখেছি, সেখান থেকে এসছে কিভাবে, সেটা আলোচনা করব। তো ফার্স্ট এখানে যে চারটি সংখ্যা আছে, 103, 135, 110 আর 144, প্রথম দুটি সংখ্যা এবং লাস্টের দুটি সংখ্যাকে আলাদা করলাম। প্রথম দুটি সংখ্যার বিয়োগফল বার করব, ডিফারেন্স 32, শেষের দুটি সংখ্যার ডিফারেন্স 34। যদি ক্যালকুলেশন যায়, এদের মধ্যে ক্যালকুলেশন করে নেব। 16 আর 17 দুই দিয়ে ক্যালকুলেশন করলাম। এখন এই 17 আর 16 ডিফারেন্স আমরা কত পাচ্ছি, 1। এটা ইকুয়াল টু আমরা কত লিখব, 17 ইন্টু 103, অর্থাৎ এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, এটার সাথে ফার্স্ট সংখ্যার গুণফল, এবং এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, এটার সাথে থার্ড সংখ্যার গুণফল, অর্থাৎ 110 ইন্টু 16, এই দুটো সংখ্যা যে ডিফারেন্স, সেটা সমান করে দেব এই 16 আর 17 ডিফারেন্সের সাথে। অর্থাৎ 16 ইন্টু 110 মাইনাস 17 ইন্টু 103। এখান থেকে তাহলে আমরা কত মান পাচ্ছি, 1760 মাইনাস 1751, অর্থাৎ 9। তাহলে এই 1-এর মান আমরা 9 পাচ্ছি। এই 9টাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 9 যদি আমরা যোগ করি প্রত্যেকটি সংখ্যার সাথে, তাহলে এরা পরস্পরের সমানুপাতিক হয়ে যাবে। সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে 3 নম্বর অপশন। তো এই যে মেথড, এটা আমরা কিভাবে পেলাম বা কোথা থেকে আসলো, সেটা একবার বলবো। চারটি সংখ্যা কী ছিল, 103 ছিল, 135 ছিল, 110 আর 144। প্রত্যেকটির সাথে কত যোগ করলে এরা পরস্পরের সমানুপাতিক হবে, সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। ধরছি আমরা এক্স যোগ করতে হবে, 103 যোগ এক্স, 135 যোগ এক্স, 110 যোগ এক্স, 144 যোগ এক্স। এটা পরস্পরের সমানুপাতিক। তোমরা পরস্পরের সমানুপাতিক হলে যেভাবে লিখি, এটাকে আমরা এইভাবে লিখে ফেললাম। তো 130 যোগ এক্স বাই 135 যোগ এক্স ইকুয়াল টু 110 যোগ এক্স বাই 144 যোগ এক্স। এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। সমানুপাতিক যখনই হবে এই আকার ধারণ করবে। তো এখন এটার ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব এক্সের মান 9। কিন্তু এই ক্যালকুলেশনটা করতে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগবে। তো সেই কারণেই শর্টকাটে কীভাবে আমরা ক্যালকুলেশনটা করব, এই যে 103 দেখতে পাচ্ছি আর 135, এদের মধ্যে আমরা ডিফারেন্স বার করব, কত, 32। এই যে 110 এবং 144 দেখতে পাচ্ছি, এদের মধ্যে আমরা ডিফারেন্স বার করব, কত, 34। এটা 32 আর 34 ক্যালকুলেশন করে আমরা ছোট করে নিলাম, 16 আর 17। তো এই 16-র সাথে এই সাইডের যে লব আর হর আছে, তো যে ভগ্নাংশটা আছে, প্রত্যেকের সাথে গুণ, অর্থাৎ উপরে 16 গুণ, নিচে 16 গুণ। এই 17টাকে আমরা এই পাশে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছি, উপরে 17 গুণ, নিচে 17 গুণ। এটা করলে আমরা কি পাবো, বা সাইডের যে ভগ্নাংশটা আছে, সেটার
লবের সাথে ডান সাইডের ভগ্নাংশের লব সমান করে দিতে পারবো এবং বা সাইডের যে ভগ্নাংশটা আছে সেটার হরের সাথে আমরা ডান সাইডের হর সমান করে দিতে পারবো। 103 প্লাস এক্স ইন্টু 17, 110 প্লাস এক্স ইন্টু 16। এটা করলেই কিন্তু আমরা এক্সের মান 9 পেয়ে যাব। কেন এটা করছি আমি একটা এক্সাম্পল দেব। মনে করুন 25/45 এটা আছে, ইকুয়াল টু 60/108 এটা আছে। আমরা আগেরবারও লব আর হরের ডিফারেন্স নিয়েছিলাম, এখানেও লব আর হরের ডিফারেন্স নেব। এখানে কত পাচ্ছি 20, এপাশে কত পাচ্ছি 48। ক্যালকুলেশন করে ছোট করব, কত পাবো 5 আর 12। এই 12টাকে আমরা এই সাইডের লব আর হরের সাথে উপর নিচে গুণ করব, ভগ্ন অংশের সাথে গুণ করব। আর এই 5টাকে আমরা এই সাইডের ভগ্নাংশের উপর নিচে গুণ করব। তাহলে 25 ইন্টু 12 আমাদের অ্যাকচুয়াল যেটা আসছে 45 ইন্টু 12 ইকুয়াল টু 60 ইন্টু 5, 108 ইন্টু 5, এটাই তো আসছে। তো 25 ইন্টু 12 করলে কত হয় 300। ঠিক একইভাবে 60 ইন্টু 5 করলে কত হয় 300। আমরা তো দেখছি এখানে বা সাইডের লব এবং ডান সাইডের লব সমান চলে আসছে এবং নিচে যেটা আসছে 45 আর 12 যদি আমরা গুণ করি কত পাবো 540। ঠিক এখানেও আমরা 540 পাবো। তাহলে এখানে আমরা সমান দেখছি, তো সেই কারণেই কিন্তু এখানে এটার লবের সাথে এটার লব সমান, এটার হরের সাথে এটার হর সমান করে দিলাম। তো যদি কারোর ফার্স্ট যেটা আমি করলাম এই প্রসেসটাই অসুবিধা হয়, সেক্ষেত্রে এই প্রসেস করতে পারি এবং সহজে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটাও আমি দেখিয়ে দিলাম। তো আমার মতে এটাই করাই বেটার, সব থেকে সোজা। তো নেক্সট কোশ্চেন দেখে নেবে এই টাইপেরই একটি কোশ্চেন, যাতে আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। 19, 27, 38 আর 57 আছে, প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি পরস্পরের সমানুপাতিক হবে। আমরা এই যে মানটা বার করতে দিয়েছি এটাকে ভুলে যাব। তাহলে এক্স বিয়োগ করলে আগে আমরা দেখেছিলাম যে কোনো একটি সংখ্যা, সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে দিয়েছিল। এখানেও আমরা ধরে নিচ্ছি যে কোনো একটি সংখ্যা বিয়োগ করলে পরস্পরের সমানুপাতিক হবে। এক্স বলে দিয়েছে এমনটা কিন্তু নয়, যে কোন আমরা এক্সটাকে বাদ দিয়ে দিচ্ছি, যে কোনো একটি সংখ্যা বিয়োগ করলে সেটা পরস্পরের সমানুপাতিক হবে। সেই সংখ্যাটা কত এক্স, এক্সের মান আমাদের নির্ণয় করতে হবে। কী কী দেওয়া আছে 19, 27, 38, 57, প্রথম দুটো সংখ্যার ডিফারেন্স 19 আর 27-এর ডিফারেন্স কত 8, লাস্টের দুটো সংখ্যার ডিফারেন্স 38 আর 57, অর্থাৎ 57 থেকে 38 বাদ দিলে 19। তো এখন এই যে 19 আর 18-র ডিফারেন্স কত হয় 11, এই 11-র সাথে আমরা সমান করতে পারবো কোনটাকে 19 গুণ 19, অর্থাৎ এই যে মানটা পেয়েছি এটার সাথে প্রথম সংখ্যার গুণফল এবং এই 8-এর সাথে 38-এর গুণফল, অর্থাৎ 19 ইন্টু 19 মাইনাস 8 ইন্টু 38। আর এটা সবসময় কিন্তু পজিটিভ মানটাই নিতে হবে, নেগেটিভ মান যদি আসে সেটা কিন্তু পজিটিভ মানই নিতে হবে। তো এখান থেকে আমরা কত পাচ্ছি 19 যদি কমন নিই 19 ইন্টু 3 পাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমাদের কত আসছে এটার মান 57 আসছে। তাহলে 11 ইকুয়াল টু আমরা কত পেলাম 57 ইউনিট। তাহলে 1-এর মান কত 57/11 ইউনিট। এটাই এই 1 আর এই এক্স তো সেম জিনিস, অর্থাৎ 11/57 যদি আমরা প্রত্যেকটি সংখ্যার থেকে বিয়োগ করি তাহলে এরা পরস্পরের সমানুপাতিক কিন্তু হয়ে যাবে। এখন মান নির্ণয় করতে দিয়েছে কিসের 11x প্লাস 2-এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে এক্সের মান যদি বসাই 11 ইন্টু 57/11 প্লাস 2, 11 কাটছে, এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে 59। সঠিক অ্যান্সার কিন্তু এখানে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে। একটি চেয়ার আর একটি
সরি একটি টেবিল আর একটি চেয়ারের দামের অনুপাত দেওয়া আছে 9 আর 4, 9:4। চেয়ারের দাম টেবিলের দামের তুলনায় 4,500 টাকা কম হলে টেবিলের দাম কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি টেবিলের দাম 9 ইউনিট এবং চেয়ারের দাম 4 ইউনিট। কত ইউনিট কম? 5 ইউনিট কম, যেটার ভ্যালু আমাদের দেওয়া আছে এত কম, এত টাকা। 5 ইউনিটের ভ্যালু কত? 4,500 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 900 টাকা হবে। টেবিলের দাম কত? টেবিলের দাম আমরা কত দেখেছিলাম? 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 8,100। সঠিক অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে মোট 378টি মুদ্রা আছে, তাহলে মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার সংখ্যা কত? তো এই টাইপের অঙ্ক, এই যে অনুপাতের এই টাইপের যে অঙ্ক, এটা কিন্তু দুই ধরনের হয়, একটা নাম্বার অফ কয়েন্স আর একটা ভ্যালু। যদি নাম্বার অফ কয়েন্স অর্থাৎ মুদ্রা দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এই মুদ্রা, এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা মুদ্রা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের যে অনুপাত সেটা থাকবে মূল্যের অনুপাত হিসেবে। যদি এখানে মূল্য দেয়া থাকে তখন আমাদের এখানে থাকবে সংখ্যার অনুপাত হিসেবে। যেমন কোশ্চেনটা আমি এখানে নিয়ে এসেছি, এখানে আমাদের টোটাল মূল্য দেওয়া আছে এত টাকা, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যার অনুপাত কত। তো এই দুই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে হয়। তো ডিটেলসে আমরা সমাধান করব। তো এখানে কি বলছে? 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা একটি বাক্সে রাখা আছে। এটা হচ্ছে মুদ্রা অর্থাৎ কয়েন। আর যে মূল্য অর্থাৎ ভ্যালু, তার অনুপাত কত দেওয়া আছে? 1 টাকার মান দেয়া আছে 13, 50 পয়সার মান দেয়া আছে 11 আর 25 পয়সার মান দেয়া আছে 7। এখান থেকে আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা কি নির্ণয় করব? সংখ্যা নির্ণয় করব। তাহলে এখন 1 টাকার মুদ্রার ভ্যালু যদি 13 হয়, তাহলে কটি মুদ্রা থাকতে হবে এই বাক্সে? 13 টাকা আমরা কখন পাবো? যখন 13টি মুদ্রা থাকবে। 13টি মুদ্রা থাকবে তখনই আমরা 13 টাকা পাবো, কারণ এখানে আমাদের 1 টাকা বলেছে। 13টি মুদ্রা থাকলেই তো আমরা 13 পাবো, কারণ প্রত্যেকটির মান কত হচ্ছে? 1। ঠিক একইভাবে টোটাল যে 50 পয়সার মুদ্রাগুলো আছে টোটাল, তাদের ভ্যালু হচ্ছে 11। তাহলে সংখ্যা কত থাকতে হবে? নিশ্চয়ই 22টি 50 পয়সার মুদ্রা থাকতে হবে, তবেই আমার মান 11 হবে। কারণ আমরা কি জানি? 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা, তাহলে 50 পয়সা ইকুয়াল টু কত? হাফ টাকা। অর্থাৎ 50কে 100 দিয়ে ভাগ করলাম। এরপর টোটাল যে 25 পয়সার মুদ্রা আছে তাদের ভ্যালু হচ্ছে 7। তাহলে কতগুলো আমার 25 পয়সার মুদ্রা থাকতে হবে তবেই আমার ভ্যালু 7 হবে? টোটাল যদি 28টা 25 পয়সার মুদ্রা থাকে তবেই তো আমার ভ্যালু 7 হবে, কারণ 25 পয়সা ইকুয়াল টু 1/4 টাকা। 1/4 টাকা। তো এখন সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। টোটাল 1 টাকার মুদ্রা আছে 13টি, 50 পয়সার মুদ্রা আছে 22টি, 25 পয়সার মুদ্রা আছে 28টি। এই মুদ্রার সংখ্যা কিন্তু আমাদের এখানে দেয়া আছে, অর্থাৎ 13 যোগ 22 যোগ 28 করলে আমরা এটার সাথে সমান করতে পারবো। অর্থাৎ 13 যোগ 22 যোগ 28 এটা করলে আমরা কত পাবো? 63। তাহলে 63 ইকুয়াল টু আমরা কত করতে পারি? 378, কারণ এখানে আমাদের টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া আছে। 1 ইকুয়াল টু কত? 6। 50 পয়সার সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। 50 পয়সার সংখ্যা কটা বেরিয়েছে? 22টি। টোটাল 22টি 50 পয়সা থাকলেই তো 11 টাকা হবে। তো 22টি গুণ 22 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত হচ্ছে?
32। সঠিক অ্যান্সার কিন্তু এখানে এ হয়ে গেল। তো আশা করছি এখানে বোঝা গেল। তো নেক্সট কী টাইপের কোশ্চেন আসতে পারে এই মুদ্রার থেকে সেটা দেখে নেব। এখানে কি বলছে, একটি বাক্সে 1 টাকার 50 পয়সাটা 10 পয়সা মিলে টোটাল 168 টাকা আছে। তাহলে যদি সংখ্যার অনুপাত যদি 3:4:10 হয় তাহলে 10 পয়সার সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে মুদ্রা বা কয়েন 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 10 পয়সা আছে। এদের সংখ্যার অনুপাত দেয়া আছে নাম্বার কটা, 1 টাকার কয়েন আছে 3টি, 10 পয়সা আছে টোটাল 4টি, 50 পয়সা আছে টোটাল 4টি আর 10 পয়সা আছে টোটাল 10টি। তাহলে এদের ভ্যালু কত হবে? যদি 1 টাকার কয়েন 3টি থাকে তাহলে টোটাল মান কত হবে? 3 হয়ে যাবে, কারণ প্রত্যেকের মান 1। 50 পয়সার কয়েনের সংখ্যা যদি 4টি থাকে তাহলে টোটাল 4টি কয়েনের মান কত হয়ে যাবে? 4টি কয়েন মিলে 2 হয়ে যাবে, কারণ আমরা কি জানি 50 পয়সা ইকুয়াল টু 1/2 টাকা। যদি কারোর বুঝতে অসুবিধা হয় 4 গুণ 1/2 করলেই পেয়ে যাব আমরা ভ্যালু। 10 পয়সার টোটাল কটা আছে? 10টি আছে। 10 পয়সার কয়েনের সংখ্যা 10টি আছে। তাহলে এখান থেকে আমরা ভ্যালু কত পেয়ে যাব? 1, কারণ 10 পয়সা ইকুয়াল টু 1/10 টাকা। 10 ইন্টু 1/10 করলেই আমরা ভ্যালু পেয়ে যাব 1। অর্থাৎ 10 পয়সার কয়েন মিলেই আমাদের 100 পয়সা হচ্ছে। 100 পয়সা মানে 1 টাকা, যেটা এখানে বলার চেষ্টা করছি আমি। তো টোটাল আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া আছে 168, আর আমাদের এখানে বেরিয়েছে কত? 3 যোগ 2 যোগ 1, অর্থাৎ টোটাল এখানে আমাদের বেরিয়েছে 6 ইকুয়াল টু, তাহলে আমরা 168 করতে পারি। এখান থেকে আমরা 1 ইকুয়াল টু কত লিখতে পারি? 1 ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি? 2 আর 8, 28 লিখতে পারি। তাহলে আমাদের কোশ্চেন কি বলছে? 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা কত? নাম্বারের মান চেয়েছে। 10 পয়সা টোটাল কতটি ছিল? 10টি। তাহলে গুণ 10 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? 1-এর মান যদি 28 হয় 10-এর মান কত হবে? 28 গুণ 10 অর্থাৎ 280। সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটা হয়ে যাচ্ছে? 3 নম্বর অপশান। তো এই দুটি টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে হয়। তো এই দুটো টাইপ শিখলেই কিন্তু কোশ্চেন কমন পাওয়ার চান্স আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, প্রায়শই কিন্তু দেখা যায়। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? দুটি বর্গক্ষেত্রের অনুপাত দেওয়া আছে 16:1। তাহলে পরিসীমার অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, আমরা সূত্রটা আগে দেখে নিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এ হয়, এ ইকুয়াল টু বাহু তার স্কোয়ার, অর্থাৎ বাহু আমরা ধরে নিলাম এ, তার স্কোয়ার, আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম বর্গক্ষেত্রের। তাহলে এখন ধরে নিচ্ছি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি A1 হয়, সেক্ষেত্রে বাহু যদি স্মল a1 হয় তাহলে স্মল a1 ক্যাপিটাল A1 ইকুয়াল টু স্মল a1 হয়ে যাবে। এবং সেকেন্ড বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ক্যাপিটাল A2 হয়, সেক্ষেত্রে বাহু যদি স্মল a2 হয় তাহলে আমরা এখান থেকে ক্যাপিটাল A1 ইকুয়াল টু ক্যাপিটাল A2 ইকুয়াল টু স্মল a2 পেয়ে যাব। তো এখন এদের অনুপাত দেওয়া আছে 16:1, অর্থাৎ A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার ইকুয়াল টু কত? 16/1। এখান থেকে আমরা বাহুর মান কত পাচ্ছি? A1 বাই A2 4/1, এটা আমরা পাচ্ছি। এখন পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4A1 প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা, 4A2 দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা। এটা বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ 4 ইন্টু 4 বাই 4 ইন্টু 1 করলেই আমরা অনুপাত পেয়ে যাব। ক্যালকুলেশন করলে 4 কাটছে, অর্থাৎ 4/1। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 4:1। অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেব। এই টাইপের একটি কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন কিন্তু যে কোনো সূত্র দিয়ে দিতে পারে, চোঙ বা শঙ্কু যে কোনো থেকে দিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে
আমরা এখানে কি আছে, বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, পরিধির অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, যদি ক্ষেত্রফল এ হয় পাই আর স্কোয়ার, প্রথম বৃত্তের A1 পাই R1 স্কোয়ার ব্যাসার্ধ ধরে নিলাম, দ্বিতীয় বৃত্তের A2 পাই R2 স্কোয়ার ব্যাসার্ধ ধরে নিলাম R2, অর্থাৎ পাই R1 স্কোয়ার বাই পাই R2 স্কোয়ার ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, 9/25, যেটার অনুপাত আমাদের এখানে দেওয়া আছে, পাই পাই কাটছে, স্কোয়ার যদি আমরা তুলি R1/R2 ইকুয়ালটা এখানে কত পাবো, 3/5 পাবো। তো এখন পরিধির অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো পরিধি আমরা কি জানি, 2πr, অর্থাৎ প্রথম বৃত্তের ক্ষেত্রে 2πr1 বাই দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে 2πr2, অর্থাৎ 2π ইন্টু 3, 2π ইন্টু 5, 2π কাটছে, এখান থেকে কত পাচ্ছি, 3/5। অ্যান্সার কিন্তু অপশন এ হয়ে যাবে। তো এখানে যে আমি এটা করলাম, এটা করারই কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, কারণ এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বৃত্তের যে পরিধি সেটা যদি আমরা পি ধরে নিই, সেটা ইকুয়াল টু 2π আর, অর্থাৎ পি সমানুপাতিক আর আমরা লিখতে পারি, অর্থাৎ আর যে হারে পরিবর্তিত হবে পি ঠিক সেই হারেই পরিবর্তিত হবে। আর এর মান যদি একটাতে 3 হয় R1 এর মান, তাহলে P1 এর মানও 3 হবে। R2-র মান যদি 5 হয় তাহলে P2-র মান 5 হবে। তো সেই কারণে 3:5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। লাস্টের পার্টটা কিন্তু করার কোনো দরকারই পড়বে না। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি সংখ্যাকে এমন দুভাগে ভাগ করা হলো যে প্রথম অংশের 6 গুণের সাথে দ্বিতীয় অংশের 15 গুণ, দ্বিতীয় অংশের 15 গুণ, প্রথম অংশের 6 গুণের সাথে দ্বিতীয় অংশের 15 গুণ যদি যোগ করা হয় তাহলে মূল সংখ্যার 8 গুণ হয়। সংখ্যা দুটি ভাগের অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স, সেটা দুটো ভাগে ভাগ করলাম, একটা এ আর একটা বি, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এটা আমরা লিখতে পারি কারণ এ আর বি মিলে এক্স তৈরি হয়েছে। তো এখন প্রথম ভাগ এ এর 6 গুণ, দ্বিতীয় ভাগের সাথে 15 গুণ, অর্থাৎ বি ইন্টু 15, এদের এই যে 6 গুণ আর এটা 15 গুণ যদি যোগ করি তাহলে সেটা মূল সংখ্যার 8 গুণ হয়, 8 ইন্টু এক্স এটা হয়। এটাই আমাদের মূল কোশ্চেনে বলেছে। এখন সমাধান করতে হবে এ আর বি এর অনুপাত। এক্সের মান আমরা বসিয়ে দেব এই এখান থেকে, কারণ এক্স ইকুয়ালটা আমরা এ প্লাস বি আগেই দেখেছি, কারণ এ আর বি এক্সের দুটো ভাগ, এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 8a মাইনাস 6a ইকুয়াল টু 15b মাইনাস 8b, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে a বাই বি কত লিখতে পারি, 8 মাইনাস 15 করলে কত হয় 7, আর 8 মাইনাস 6 করলে কত হয় 2। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 7:2। তো অপশানটা একটু ভুল আছে, একবার চেক করে আমি বলছি। তো এখানে যে প্রথম অপশানটা আছে এটা 8 এখানে হবে না, তো এটা 7:2ই হবে। তো এখানে সঠিক অ্যান্সার এখানে 15, 1 নম্বর অপশান, সরি অপশান এ। তো একটু টাইপের ভুল হয়ে গেছে টাইপিংয়ে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে, সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি a 2/3, a ইন্টু 2/3 ইকুয়াল টু বি এর 75% ইকুয়াল টু সি এর 0.6 পয়েন্ট তুললে বাই 10 হয়, তাহলে এ বি আর সি এর অনুপাত কত। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যখনই এমন ইকুয়াল টু তিনটে সংখ্যা থাকবে তখনই আমরা জাস্ট উল্টে দিয়েই কিন্তু আমরা অনুপাত বার করে দেব। এর সহগ উল্টে দেব, বি এর সহগ উল্টে দেব, সি এর সহগকে উল্টে দেব, অর্থাৎ অনুন্নকটাই কিন্তু আমাদের অনুপাত হয়ে যাবে। অর্থাৎ 3/2, এটার ক্যালকুলেশন করে নিলাম, 3 25 দিয়ে কাটলে 4, অর্থাৎ 4/3। এটার ক্যালকুলেশন করে নিলাম, 2 দিয়ে কাটলে 3 আর 5, অর্থাৎ 5/3। এটাকে আমরা এভাবে রাখতে পারি না ভগ্নাংশের আকারে, লসাগু দিয়ে গুণ করে দেব। লসাগু কত, 3 আর 2 এর লসাগু 6, তাহলে ফার্স্ট আসছে 9,
8:10। সঠিক অ্যান্সার তাহলে অপশন ডি এখানে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, দুটো রাশি 5:7 আছে, প্রথম রাশিটির অনুপাত 15 গ্রাম হলে দ্বিতীয় রাশিটি কত? তো 5 ইউনিট 7 ইউনিট আমরা ধরে নিচ্ছি। 5-এর মান কত দেওয়া আছে? 15 গ্রাম। 1-এর মান কত? 3। তাহলে 7-এর মান কত হবে? 21 গ্রাম। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে এখানে একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? 504। বালক বালিকার অনুপাত দেওয়া আছে 13:11, এই অনুপাতে আছে বালক বালিকা। যদি আরও 12 জন বালিকা নতুন ভর্তি হয় তবে নতুন অনুপাত কত? তো এখানে আমরা ধরে নিচ্ছি বালক আছে 13 আর বালিকা আছে 11। তাহলে এদের টোটাল মান কত হচ্ছে? 24, যার ভ্যালু হচ্ছে 504 যেটা দেওয়া আছে। 1-এর ভ্যালু 21। তাহলে এখানে 13-র মান কত হবে? 13 × 21, যেটা করলে আমরা কত পাই? 210 যোগ 63, অর্থাৎ 3, 7, 2 ইস্টু যদি 11 আর 21 গুণ করি 2, 1, 0, 1, 2, অর্থাৎ 2, 3, 1। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কত পাই? এখানে 131 হবে না, একটু ভুল বললাম। তো এটার মান আমাদের 231 এবং যেটার সাথে 12 যোগ করতে হবে। নতুন 12 জন বালিকা অ্যাড হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 3, 4, 2। ক্যালকুলেশন যদি আমরা 3 দিয়ে ক্যালকুলেশন করি 9, 1, এটা 8, 1। তাহলে আমাদের অপশান হয়ে যাচ্ছে এখানে রাইট, অপশান এ। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, x + y আর x - y এর মান এখানে অনুপাত আকারে দেওয়া আছে। x + y যেটা 53 ইউনিট হচ্ছে, x - y যেটা 41। তো এখান থেকে আমরা x আর y এর মানটা বার করব। x এর মান কত? 53 যোগ 41/2, এটা করি, কারণ যদি আমরা সরাসরি এটাতে যোগ করে দিই তাহলে x কেটে যাবে, এখানে 2x থাকবে। এটা 53 যোগ 41। তো x এর মান আমরা কত পাবো এখান থেকে? x = 53 যোগ 41/2, এটা পাবো। তো সেই কারণেই এখানে আমি একেবারে বললাম x = 53 যোগ 41/2, যেটা করলে কত হয়? 94/2, যেটা 47। নেক্সট y = কত পাবো? 53 - 41/2, অর্থাৎ 12/2 করলে কত পাবো? 6। তো এখন 1/x অর্থাৎ 1/47 টু 1/y অর্থাৎ 1/6 করলেই অ্যান্সার পেয়ে যাব। এটাকে আমরা এই ফর্মে রাখতে পারি না, কোনাকুনি গুণ করে দেব। 6/47। তো সঠিক অ্যান্সার অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, কি বলছে, এক্স আর ওয়াইয়ের অনুপাত দেওয়া আছে, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। এই সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা আগের ভিডিওতেও করেছিলাম। এটার কিন্তু আমরা সরাসরি সমাধান করে নিতে পারবো। যদি কোনো কোশ্চেনের বলে দেয় যে সমাধান নেই এবং এখানে দেখা গেল XQ দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সমাধান করতে পারবো না, কারণ আমাদের সহগ আগের ভিডিওতে আমি বলেছিলাম সহগ নয়, এটা পাওয়ার কিন্তু আমাদের সেম হতে হয়। তো এখানে যেটা আছে x × y, x এর মান 7 ইউনিট আর y এর মান 3 ইউনিট, এটা আমরা ধরে নিচ্ছি। 3 × কত? 21 ইউনিট। y এর মান কত? 9 ইউনিট, যেটা ক্যালকুলেশন করলে কত হয়? 30। y² অর্থাৎ 49 x² 49 y² 9, যেটা করলে কত হয়? 40। সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে? অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল, আর এটাই আমাদের সেকেন্ড পার্ট। এর
পর আরেকটি পার্ট নিয়ে আসবো, যেটা ফার্স্টে বললাম। তো তার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সরাসরি আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।